নমস্কার। যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক খামারি ভাই ও বোনেরা আছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের মাছ তথা প্রাণী এবং কৃষিকাজ খুব ভালো চলছে। আজ আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেণুপোনার চাষ। আমরা জানি মাছ চাষের পূর্ব শর্তই হচ্ছে অর্থাৎ মাছের যদি আমরা আশানুরূপ ফলন পেতে চাই, যে সুস্থ সবল এবং উন্নত মানের মানসম্মত মাছের চারা বা রেণুপোনা। এইবার হচ্ছে এই উন্নত বা মানসম্মত রেণুপোনা আমরা সাধারণত বিভিন্ন রকম সোর্স থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাকৃতিক সোর্স এবং একটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গার হ্যাচারি থেকে পেয়ে থাকি। এবার প্রাকৃতিক সোর্স থেকে আমরা যে রেণুপোনাটা পাই সেটার একটা অসুবিধা হচ্ছে সেই রেণুপোনার মান কিন্তু খুব ভালো হয়। কারণ সে হচ্ছে ন্যাচারালি যখন অর্থাৎ প্রাকৃতিকভাবে সে যখন পরিপক্ক হয় এবং তার যখন অনুকূল পরিবেশ পায় তখনই কিন্তু সে ডিম দেয় এবং সেখান থেকে বাচ্চা হয়। সেই ডিমের মান কিন্তু অনেক বেশি অনেক অনেক ভালো হয়। কিন্তু তার একটা অসুবিধা হচ্ছে আমরা যখন এই প্রাকৃতিক জায়গা থেকে রেণুপোনা সংগ্রহ করি তার মধ্যে বিভিন্ন রকম কিন্তু মিক্সচার চলে আসে, অর্থাৎ বিভিন্ন ধরনের মাছের কিন্তু রেণুপোনা সেখানে চলে আসে। এটা কিন্তু একটা অসুবিধা। আর হ্যাচারির ক্ষেত্রে যেটা অসুবিধা বা হ্যাচারি থেকে আমরা যে রেণুপোনাটা পাই, মানে অনেক হ্যাচারি ভাই বোনেরা হচ্ছে আপনার যে মাতা পিতার প্রতি যে যত্ন নেওয়া উচিত, অর্থাৎ আমরা জানি একটা মায়ের যখন বাচ্চা হয় তাকে তো আলাদাভাবে যত্ন নিতে হয় সেই মাকে, বা আলাদা রকম খাবার খাওয়াতে হয়। মাছের ক্ষেত্রেও ঠিক তেমনি, যেখান থেকে আমরা ডিম সংগ্রহ করি বা যে মায়ের থেকে ডিম সংগ্রহ করা হয় যে মা মাছ থেকে, তাকেও কিন্তু আলাদা করে হচ্ছে যত্ন নিতে হয়। সেইটা অনেক অ্যাচারি ভাই বোনেরা নেন না। আর একটা যেটা অসুবিধা, যে আজকের দিনে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে আপনার এই যে ক্রসিং সিস্টেমে এনারা চলে যান। সেই ক্রসিং সিস্টেমটা কীরকম, যেমন ধরুন রুইয়ের সঙ্গে মৃগেল বা রুইয়ের সঙ্গে কাতলা, মৃগেলের সঙ্গে কাতলা, এই যে বিভিন্ন রকম মিক্স করে দেওয়া আর কি, মিক্স ক্রস করা। এর ফলে কিন্তু আমাদের যে প্রত্যেকটা প্রজাতিগত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাচ্ছে এবং মাছেরও আমরা প্রপার গ্রোথ কিন্তু পাই না। এবং যারা মাছকে ভালোবাসেন বা প্রকৃতিকে ভালোবাসেন ওনাদের কাছে এইটা একটা কিন্তু বড় থ্রেট। মাফ করবেন, এইটা কিন্তু ওনাদের কাছে একটা বড় থ্রেট। এইবার তবু যদি গুণসম্মত বা আরেকটা যেটা অসুবিধা যেটা হয় হ্যাচারি ক্ষেত্রে, যে কমন প্যারেন্ট, অর্থাৎ যে মাতা পিতা ওনারা সিলেকশন করেন সেই মাতা পিতার ক্ষেত্রে অনেক সময় কমন প্যারেন্ট হয়ে যায়। কমন প্যারেন্ট হলে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি জেনেটিক্সের ভাষা, যে ইনব্রিডিং ডিপ্রেশন হয়। আমরা যারা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি যে ইনব্রিডিং ডিপ্রেশনও কতটা ক্ষতিকারক, বা একটা পপুলেশনের ক্ষেত্রে যে লিথাল বা সাবলিথাল যে জিন এফেক্ট, সেটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হয়। এই জন্য এই বিষয়গুলো হচ্ছে যেনারা হ্যাচারি করছেন বা যে হ্যাচারি চালনা করছেন বা হ্যাচারিতে থেকে প্রতি বছর ডিম সাপ্লাই করছেন, ওনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা একটু এই বিষয়গুলোতে একটু ধ্যান দেবেন। এইবার হচ্ছে আপনি যেখানে রেণু পালন করবেন, সেটা রেণু পালন করতে গিয়ে প্রথমেই হচ্ছে আপনাকে যে জায়গাটাতে রেণু পালন করবেন, অর্থাৎ যে পুকুরে বা যে জলাশয়ে, সেটা আপনারা যেটা প্রথমেই মাথায় রাখবেন সেটা কি, সেটা হচ্ছে আমি যে জায়গাটায় রেণু পালন করব সেই জায়গাটা যেন 10 থেকে 20 শতকের মধ্যে হয়। এইবার আপনি যখন এইটা নিজের চাষের জন্য আপনি এইটা রাখবেন, এইবার আপনি যখন এইটা বাণিজ্যিকভাবে অর্থাৎ বেচা কেনার জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ আপনি রেণু সেখান থেকে বিক্রি করবেন, রেণু মানে রেণু থেকে ধানিপোনা করে বিক্রি করবেন, বা ধানিপোনা থেকে চারা তৈরি করে নার্সারি পুকুরে পালন করে আপনি চারা তৈরি করে বিক্রি করবেন। সেইখানে কিন্তু আপনি ম্যাক্সিমাম 50 শতকে যেতে পারেন, 50 শতকের উপরে কিন্তু আপনারা যাবেন না। এইবার রেণুপোনা যে জলাশয়ে বা যে পুকুরে করবেন সেই বাঁধ কিন্তু যথেষ্ট শক্ত হতে হবে এবং সেখানে জলের গভীরতা যেন 1 থেকে 2 মিটারের মধ্যে হয়। কখনোই কিন্তু জলের গভীরতা খুব বেশি গভীর জল এই রকম জায়গায় কিন্তু যাবেন না। তাহলে কিন্তু আপনাদের যেটা অসুবিধা হবে মাছ আহরণ করতে বা অন্যান্য অনেকগুলো অসুবিধা হয়। ওই জন্য 1 থেকে 2 মিটার জল হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং সারা বছর যদি ওই জলটা থাকে সেখানে কিন্তু রেণুপোনা বা ধানিপোনা বলুন বা চারা বলুন, তার কিন্তু উৎপাদন যথেষ্ট ভালো হয়। অর্থাৎ সেই পুকুরটাকে চারার জন্য খুব ভালোভাবে ব্যবহার করা যায়। অল্প পাকযুক্ত জায়গা বা পাকহীন জায়গা
বা নতুন পুকুর হচ্ছে রেণুপোনার জন্য একদম আদর্শ। এবার আপনি যদি একটু জল সেচে জলটা বের করে পুকুরটা শুকিয়ে নিতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। যদি শুকিয়ে নিতে পারেন তাহলে তো খুবই ভালো, শুকিয়ে না নিতে পারলেও সেখানে কিন্তু রেণুপোনা করা যায়। তার জন্য আপনাকে চুনের ডোজটা কিন্তু ডবল করে দেবেন। শুকালে একরকম ডোজ হয়, না শুকালে আর এক রকম ডোজ হয়। যেমন ধরুন আপনি যখন শুকিয়ে করবেন সেখানে শতকপ্রতি 1 কেজি চুন দিলেই হবে। আপনি যখন শুকিয়ে করবেন না সেখানে শতকপ্রতি হচ্ছে আপনাকে 2 কেজি চুন দিতে হবে। এবার যদি আপনার পুকুরে পাকের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা গোবর প্রয়োগ করবেন না বা জৈব সারটা কম প্রয়োগ করবেন। হালকা পরিমাণে রাসায়নিক সার, হালকা পরিমাণে খোল প্রয়োগ করে আপনারা একটা প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারেন। তার আগে যে বিষয়গুলো ধ্যান রাখবেন যে আমার রেণুপোনার পুকুরের পাড় যেন যথেষ্ট শক্তপোক্ত হয়। কারণ হচ্ছে সবসময় স্পেশাল যত্ন নিতে হয়। ওরা ছোট থাকে, একটু ছোট নালা টালা থাকলেই কিন্তু ওরা বেরিয়ে যায়, বা ছোট চারাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেশি থাকে ছোটাছুটি করার। আর হচ্ছে এই যে পুকুর পাড়ের চারিপাশে কিন্তু কোনো রকম গাছ রাখা চলবে না, এবং গাছের কোনো পাতা যেন ওখানে না পড়ে। একদম নিট এবং ক্লিন জায়গা হবে, কারণ চারা মাছের ক্ষেত্রে বা রেণু মাছের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেনের দরকার হয়, এইটা মাথায় রাখবেন। এই জন্য যদি আপনার পুকুরে সূর্যালোকের ঘাটতি থাকে বা বাতাস পুকুরের মধ্যে ঠিকঠাকভাবে না বয়, আপনি কখনোই কিন্তু উন্নত মানের মানসম্মত সুস্থ সবল রেণুপোনা পাবেন না। এইবার এই শর্তগুলো যখন আপনার ঠিকঠাক পূরণ হবে তখনই আপনি কি করবেন, আপনার পুকুরে হচ্ছে আপনি জল কমিয়ে দিলেন বা পুরো জল ছেঁচে দিলেন, শুকিয়ে নিতে পারেন। এবার জল কমানোর পরেই আপনারা কি করবেন, শতকপ্রতি হচ্ছে যদি আপনি শুকিয়ে দিতে পারেন 1 কেজি চুন দেবেন, যদি না শুকাতে পারেন শতকপ্রতি 2 কেজি বা পাকের পরিমাণ বেশি থাকলে 2 কেজি চুন দেবেন। তারপরে হচ্ছে আপনারা জৈব সার প্রয়োগ করবেন। জৈব সারটা শতকপ্রতি হচ্ছে 7 থেকে 8 কেজি কিন্তু আপনারা গোবর সার প্রয়োগ করতে পারেন। গোবর সার যদি মূলত যদি বালির ভাগ একটু থাকে পুকুরের নিচে বা বালির জায়গাতে, আপনারা জানেন রেণুপোনা আমাদের খুব ভালো হয়, কিন্তু যে প্রাকৃতিক খাদ্য রেণুপোনা সবচাইতে যেটা ভালোবাসে সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক খাদ্য ওখানে তৈরি হয়ে থাকবে। রেণুপোনা ছাড়ার পরেই 1 থেকে 2 দিন পরে সেই প্রাকৃতিক খাদ্য ওরা খেতে শুরু করে। এই জন্য হচ্ছে আপনাদের একটু শতকপ্রতি হচ্ছে 7 থেকে 8 কেজি গোবর দিতে পারেন, অথবা 500 থেকে 1 কেজি হচ্ছে আপনারা খোল প্রয়োগ করতে পারেন। এবার গোবর এবং খোল প্রয়োগ করে দিলেন, সেই সঙ্গে সঙ্গে তার 2 থেকে 3 দিন পরে আপনারা কি করবেন, শতকপ্রতি 1 থেকে হচ্ছে 2 কেজি হচ্ছে চুন প্রয়োগ করবেন। 1 কেজি কোনটাতে প্রয়োগ করবেন, যেখানে পাকের পরিমাণ কম, বালির ভাগ বেশি। আবার যেখানে পাকের ভাগ বেশি সেখানে কিন্তু আপনারা 2 কেজি চুন প্রয়োগ করবেন। সেই সঙ্গে যেটা প্রয়োগ করবেন, কিছুটা কেরোসিন তেল হচ্ছে আপনারা বা ডিজেল পুরো পুকুর পাড়ে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু ব্যাঙ থাকলেও আপনার ব্যাঙ আছে কিন্তু সেখানে, অর্থাৎ ব্যাঙ কিন্তু বাচ্চা দেবে না, যেটা পরবর্তীকালে একটা সমস্যা তৈরি করে আর কি। এরপরে আপনারা যেটা করবেন, যে মাছ চাষে আপনারা সাধারণত মাসিক পরিচর্যা হিসাবে যে পরিমাণ সার দেন, যদি ধরুন আপনারা 90 গ্রাম ডিএপি দিয়ে থাকেন শতকপ্রতি, এখানে কিন্তু দেবেন 30 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু রাসায়নিক সার দেবেন। যে রাসায়নিক সার আপনারা মাছ চাষের ক্ষেত্রে প্রয়োগ করেন এখানেও প্রয়োগ করবেন, কিন্তু সেটা হচ্ছে 3 ভাগের কিন্তু 1 ভাগ প্রয়োগ করবেন। এরপরে যেটা করবেন, আপনারা এইগুলো প্রয়োগ করার পরে শতকপ্রতি হচ্ছে আপনারা কি করবেন, 1 কেজি করে মহুয়া খোল ছিটিয়ে দেবেন না, চটের বস্তা নেবেন, 2টো খুঁটি পুঁতবেন 20 শতক জায়গার জন্য, 10 শতকে 1টা খুঁটি, 20 শতকের জন্য 2টো খুঁটি পুঁতলেই হবে। সেখানে ধরুন 30 কেজি মহুয়া খোল আপনারা 33 শতকে 33 কেজি বা 30 কেজি মহুয়া খোল আপনাদের দিলেই হবে। শতকপ্রতি 1 কেজি মহুয়া খোল কিন্তু আপনারা বেঁধে দেবেন, একটা বস্তা ভাগ করে নেবেন। 30 কেজির বস্তা সাধারণত মহুয়া খোল হয়, সেখানে আপনারা 2টো বস্তায় ঢেলে চটের বস্তায় পুকুরে হচ্ছে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। এর ফলে কি হয়, যে মহুয়া খোলের মধ্যে আপনারা জানেন স্যাপোনিন বলে যে পদার্থ থাকে, বিষাক্ত পদার্থ, সে যেমন অনেক ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ বা জীবজন্তু বা যাই বলুন যে প্যাথোজেনগুলো মেরে ফেলবে, তার সঙ্গে জলের কিন্তু আস্তে আস্তে একটা টেম্পার নিয়ে আসবে।
আর এইটা হচ্ছে আপনার নর্মাল যে মাছ চাষ বা রেণু পালনের ক্ষেত্রে। আর যেনারা বিষ প্রয়োগ করেন বা অনেক পরিমাণে মহুয়া খোল প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন, ওনাদের হিসাব নিকাশ কিন্তু একটু অন্যরকম। সেখানে কিন্তু পুকুরটাকে আপনার এইগুলো প্রয়োগ করার পরে, মহুয়া খোল প্রয়োগ করার পরে মিনিমাম হচ্ছে 10 থেকে 12 দিন রাখতে হয়। 2 সপ্তাহ পরে কিন্তু সেটা রেডি হয়। সেটা মহুয়া খোলের ওপর অন্য একটা ভিডিও করার সময় আমি এই বিষয়গুলো বলবো, মহুয়া খোলের বিষক্রিয়া নিয়ে। এবার হচ্ছে এইগুলো করার পরে আপনি দেখবেন আপনার পুকুরটায় আস্তে আস্তে প্রাকৃতিক খাদ্য আসছে এবং আপনার জলের টেম্পারেচারটা আসছে। এবং এই প্রাকৃতিক যখন আসবে আপনার খাদ্যগুলো আসবে এবং জলের টেম্পারেচারটা আসবে, আপনি এর মধ্যে কোন হ্যাচারি থেকে ডিম নেবেন, কবে দেবে সেটা আপনি ঠিক করে রাখলেন। এনে কিন্তু সেই ডিমটাকে আপনার পুকুরে ছাড়তে হবে, অর্থাৎ ডিম পোনাটাকে বা রেণু পোনাটাকে কিন্তু ছাড়তে হবে। এবং এই ডিম পোনা বা রেণু পোনাটা আপনি প্রতি শতকে কত ছাড়বেন? 1 শতকে কিন্তু আপনি 1 বাটি ছাড়তে পারেন, তার বেশি কিন্তু ছাড়বেন না। মোটামুটি 10 গ্রামের উপরে কিন্তু যাবেন না। আমরা বলি 7 থেকে 8 গ্রাম বা 6 থেকে 8 গ্রাম হচ্ছে বেস্ট। আপনারা ম্যাক্সিমাম 10 গ্রাম 1 বাটি ডিম 1 শতকে ছাড়বেন। এবং এই রেণুপোনা থেকে যখন ধানিপোনা তৈরি হবে, ধানিপোনা যখন আপনারা অন্য একটা জায়গায় নেবেন, সেটা কিন্তু আপনারা 30 থেকে 40 গ্রাম, ইভেন 50 গ্রামও কিন্তু আপনারা প্রতি শতকে ছাড়তে পারেন। এই একস্তরীয় যে চাষ রেণুপোনার, এই এক স্তরে কিন্তু আপনারা 10 গ্রাম ছাড়বেন, তার বেশি কিন্তু ছাড়বেন না। তাহলে কিন্তু কখনোই আপনি উন্নত মানের মানসম্মত সুস্থ সবল রেণুপোনা পাবেন না। এবার আপনারা ওই রেণুপোনাটা এনে ছাড়লেন। ছাড়ার আগে যেটা মাথায় রাখতে হবে যে আগের দিন আমি যথেষ্ট পরিমাণে চুন, তার সঙ্গে প্রাকৃতিক যে জৈব অজৈব সার দিয়ে প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার পরে এবং আপনার হচ্ছে জলের যে টেম্পারেচার নিয়ে আসলেন, তারপরে আপনি রেণুপোনা এনে ছাড়লেন। ছাড়ার আগের দিন যেটা করবেন হচ্ছে আপনার প্রতি শতকে, মানে ছাড়ার 24 ঘন্টা মিনিমাম আগে প্রতি শতকে হচ্ছে আপনারা হচ্ছে 2 থেকে 3 ml, 2 থেকে 3 ml, হ্যাঁ, বা 2 থেকে 3 গ্রাম কি করবেন, যে সাইপারমেথ্রিন বা উস্তাদ নামে আপনারা বাজারে পান যে ঔষধ, সেইটা কিন্তু আপনারা আগের দিন দেবেন। এর ফলে যে পোকাগুলো বা কীটপতঙ্গগুলো থাকে, মূলত হাঁস পোকা থাকে, মাখন পোকা থাকে, তারপরে আপনার হচ্ছে আরও কতগুলো পোকা সেখানে থাকে, বিভিন্ন রকম ব্যাঙাচি থাকে, তারপর হচ্ছে আপনার ক্লাডে শিরা বলে একটা পোকা থাকে, এই যে তাঁত পোকা থাকে, এই পোকাগুলো কিন্তু আপনার ওখান থেকে বিনষ্ট হবে এবং রেণুতে কিন্তু ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনারা দেখবেন যে প্রাকৃতিক খাদ্যের মধ্যে ফাইটোপ্লাঙ্কটনটা তৈরি হয় রেণুপোনার পুকুরে, সেই ফাইটোপ্লাঙ্কটনটা যেন মাত্রাতিরিক্ত না তৈরি হয়। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে কম পরিমাণে আপনাদের হচ্ছে রাসায়নিক সার সেখানে দিতে হবে। কারণ বেশি পরিমাণ যদি ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে যায়, সেখানে জুপ্লাঙ্কটন বেশি তৈরি হলে কোনো ক্ষতি নেই রেণুপোনার পুকুরে, ওরা খেতে খুব ভালোবাসে। ফাইটোপ্লাঙ্কটন যদি বেশি তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার চলাচল করতে অসুবিধা হয় এবং সেখানে একটা সাপোকেট পরিবেশ হয়ে কিন্তু অনেক রেণুপোনা কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি কখনো দেখেন বেশি পরিমাণে আমার তৈরি হয়েছে, তাহলে আপনি কিছুটা পরিমাণ চুন হচ্ছে আগের দিন আবার করে দেবেন, একটু দইয়ের মতন পেস্ট করে আগের দিন ভিজিয়ে রাখবেন, বা 2 দিন আগে ভিজিয়ে রেখে রেণু ছাড়ার আগের দিন হচ্ছে কিছুটা পরিমাণ চুন আপনারা দইয়ের মতন পেস্ট করে আবার পুকুরে ছিটিয়ে দেবেন। মনে রাখবেন রেণুপোনার পুকুরে কিন্তু কখনোই এই ফাইটোপ্লাঙ্কটন মারার জন্য শ্যাওলা প্রয়োগ করতে যাবেন না। শ্যাওলা বলছি, তুঁতে প্রয়োগ করে শ্যাওলা মারতে যাবেন না, তাহলে কিন্তু রেণুপোনার বিশাল ক্ষতি হয়। আমরা রেণুপোনার পুকুরে কিন্তু কখনোই তুঁতে প্রয়োগ করার কথা বলি না। কোনো রকম আর রাসায়নিক পদার্থ অন্য কিছু প্রয়োগ করা যাবে না। আপনারা হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে সাইপারমেথ্রিন অর্থাৎ ওস্তাদ দিয়ে দিলেন 2 থেকে 3 ml, তার সঙ্গে আপনারা কিছুটা পরিমাণ হচ্ছে কেরোসিন তেল বা ডিজেল দিতে পারেন এবং সেটা পুকুরের পাড় বরাবর বা পাড়ের কাছাকাছি জল ধরে একটু স্প্রে করে দিলেই হবে। এরপরে আপনি এনে সেই রেণুপোনা যদি কাছাকাছি হ্যাচারি থেকে হয় হাঁড়িতে করে নিয়ে আসবেন, দূর থেকে আনলে যথেষ্ট অক্সিজেন আছে, এনে সেই যে জলটার মধ্যে করে আপনি আনছেন তার টেম্পারেচার আলাদা, আপনার পুকুরের জলের টেম্পারেচার আলাদা। প্রথমে এনে ওই জল অল্প অল্প দিয়ে একটু সেই জলের সঙ্গে খাপ খাওয়াবেন। মিনিমাম আধ ঘন্টা ধরে আপনারা সেই জলের সঙ্গে অল্প অল্প জল দিয়ে এই জলের
আপনার পুকুরের জলের যে তাপমাত্রা তার সঙ্গে রেণুপোনাটাকে অ্যাডজাস্ট করে আপনারা ছেড়ে দিন। এবার প্রাথমিকভাবে যেটা 2-1 দিন হচ্ছে রেণুপোনার যে খাবার, এই সময় কিন্তু ওদের প্রচুর তাপ শক্তির দরকার হয় শরীরে প্রাথমিক অবস্থায়। এই জন্য আপনারা কিন্তু একটু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আপনারা বিঘা প্রতি অর্থাৎ 30 শতকের জন্য বা 20 শতকের জন্য 1 থেকে 1.5 লিটার সর্ষের তেল কিন্তু আপনারা সারা পুকুরে রেণু ছাড়ার 6 থেকে 7 ঘন্টা পরে কিন্তু আপনারা পুকুরে দিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা যেটা রাখবেন যে রেণুপোনাতে কিন্তু খাবারটা আপনাকে এনশিওর করতে হবে যথেষ্ট ভালো মানের এবং উন্নত কিন্তু খাবার কিন্তু রেণুপোনায় লাগে। মিনিমাম 30-32% আমিষ থাকতে হবে এবং সেটা ডাস্ট ফর্মে হবে। কিন্তু রেণুপোনার জন্য কোনো রকম গুটি খাবার বা ছোট 1 mm এইসব কিন্তু করা যাবে না। রেণুপোনার জন্য লাগবে আপনার ডাস্ট খাবার। সেই ডাস্ট খাবারটা যতটা পারবেন পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। এই জন্য কি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তার জন্য কী নিতে হবে আপনারা সর্ষের খোলটা ভিজিয়ে রাখবেন। তার সঙ্গে হচ্ছে আপনারা রাইস অটো ব্রান যদি হয় খুব ভালো, না হলে অসুবিধা নেই, আপনারা গোটা ধান ভাঙিয়ে নেবেন। তার সঙ্গে হচ্ছে আপনারা আটা 25% আটা রাখবেন। হ্যাঁ, আর কিছুটা হচ্ছে ভুট্টা এই যে 3-4টে উপাদান, কার্বোহাইড্রেটের উপাদান, আর হচ্ছে বাদাম খোল হলে খুবই ভালো হয়, সয়াবিন খোল হলেও হবে। আপনারা এইটাকে একটা ডাস্ট করে পুরো পুকুরে যদি আপনারা ছিটিয়ে দেন বা আপনারা নেটে বেঁধে একটা পুকুরের মধ্যে বা 20 শতক জায়গার মধ্যে 4-5টা জায়গায় নেটে বেঁধে পাড়ের কাছাকাছি যদি বেঁধে রাখতে পারেন এবং সেটা খুব অল্প অল্প পরিমাণে কিন্তু বেঁধে রাখতে হবে, তাহলে দেখবেন সেখানে পুরো রেণুপোনা আপনার লেগে আছে। এবং এই খাবারটা যখন আপনি এনশিওর করতে পারবেন ঠিকঠাক করে এবং সেটা যদি প্রোটিন সমৃদ্ধ হয় এবং এই খাবারটার যখন দেবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমি সর্ষের খোল নিলাম বা বাদাম খোল নিচ্ছি বা সয়াবিন খোল যে খোলই নেই না কেন, তার সঙ্গে অন্তত 20-25% হচ্ছে গমের আটা, তার সঙ্গে হচ্ছে কিছুটা পরিমাণ ধান ভাঙা বা ডিওআরবি বা অটোব্রান, আর হচ্ছে আপনার কিছুটা পরিমাণ ভুট্টা, আর কিছুটা পরিমাণ কিন্তু বিভিন্ন রকম হচ্ছে যে ছোলা হোক, মুগ হোক, মুসুর হোক, 2-3 রকমের হচ্ছে এই যে ডাল ভাঙা, ডালই করতে হবে এরকম না, গোটা ছোলা মুসুর নিয়ে আপনি ভাঙিয়ে নিলেন, ভালো করে ভাঙিয়ে নিয়ে আপনি একটা ডাস্ট মিক্সচার তৈরি করে রেণুকে খাওয়াবেন। দেখবেন 10 থেকে 12 দিনের মধ্যে আপনার পুকুরের রেণুর মান খুব ভালো মানের রেণু